প্রতি বৃহস্পতিবার আমাদের একটি করে এমসিকিউ পেপার অর্থাৎ প্রিভিয়াস ইয়ার পেপার, যেগুলো বিগত বছরের যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি সেগুলো আলোচনা করার কথা ছিল। তো বৃহস্পতিবার আমরা সেই ক্লাসটি আলোচনা করতে পারিনি বিশেষ কারণবশত। তো সেই ক্লাসটি আজকে আমরা করে নেব। অর্থাৎ আজকে আমরা 2018 সালের এমসিকিউগুলো সম্পর্কে আলোচনা করব, আর এইভাবে আমরা এমসিকিউ এর মাধ্যমে মাধ্যমিকের পুরো সিলেবাস রিভিশন দেব। তো আজকে আমরা 2018 সালের এমসিকিউগুলো আলোচনা করি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতায় কোর্সিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো। তো প্রথমেই যদি দেখি যে আগের দিনেও আমরা দেখেছিলাম যে প্রথম প্রশ্নটা পেয়েছিলাম আমরা কোথা থেকে, চলন থেকে। তো আজও ঠিক সেই একই, যে আমরা যেই প্রশ্নটা কোত্থেকে পাচ্ছি, যে চলন থেকে। তো প্রথমে যদি আমরা দেখি যে চলন যে কিসের ওপর নির্ভর করে, যে চলন আমরা জানি যে উদ্দীপক। তাহলে আমরা যদি প্রথমেই লিখি যে উদ্দীপক, তাহলে এই উদ্দীপক এর কি অনুসারে আমরা চলনগুলোকে ভাগ করছি আমাদের ক্লাস 10-এর সিলেবাসে যে চলনগুলো আছে। তো সেটা কি, যে উদ্দীপকের তীব্রতা প্লাস গতিপথ, অর্থাৎ তীব্রতা ও গতিপথ অনুসারে কোনো চলন হয়, আবার কোনো চলনকে আমরা দেখতে পারি সেটা শুধু গতিপথ অনুসারে হয়, আবার কোনো চলন দেখতে পারি যেটা তীব্রতা অনুসারে হয়। এইবার আমরা দেখেছিলাম যে তীব্রতা অনুসারে যে চলনটা হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ন্যাস্টিক চলন। যেটা গতিপথ অনুসারে হয় তাকে আমরা কি বলি, তাকে বলি ট্রপিক চলন। এবং যেটা তীব্রতা ও গতিপথ অনুসারে হয় তো সেটাকে আমরা বলি ট্যাকটিক চলন। তো এইবার আমরা যদি দেখি যে এই উদ্দীপকের তীব্রতা অনুসারে হচ্ছে, তাহলে তখন তাকে ন্যাস্টিক চলন বলা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শব্দের শেষে একটা করে শব্দ আছে, যেটা হচ্ছে কি ন্যাস্টি। অর্থাৎ এখানে কোন চলনের কথা বলা হচ্ছে, এখানে ওই তীব্রতা অনুসারে ঘটা চলনের কথা বলা হচ্ছে। এবং এখানে যদি এই শব্দগুলোকে দেখি, যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা সিসমো, এখানে দেখতে পাচ্ছি থার্মো, এখানে দেখতে পাচ্ছি ফোটো, এবং এখানে দেখতে পাচ্ছি কেমো। তো এখানে সিসমো বলতে এখানে কার কথা বলা হচ্ছে, স্পর্শ। এখানে যদি দেখি থার্মো, এখানে কার কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে তাপ। এবং যদি দেখি ফোটো, তো এখানে আলোর কথা বলা হচ্ছে। এবং এখানে যদি দেখি কেমো, তাহলে এখানে বলা হচ্ছে রাসায়নিক পদার্থের কথা, রাসায়নিক পদার্থ। তো এবার আমরা যদি দেখি যে স্পর্শ অনুসারে, স্পর্শের তীব্রতা অনুসারে কোনো চলন হচ্ছে, তাহলে তখন আমরা তাকে কি বলবো, ন্যাস্টিক চলন। এবং স্পর্শ যেহেতু, তাই জন্য বলবো সিসমোন্যাস্টিক। এর উদাহরণ যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি লজ্জাবতী। যদি আমরা দেখি যে লজ্জাবতী পাতাকে স্পর্শ করলে সেটা মুড়ে যাচ্ছে, তো এই চলনটাকে আমরা কি বলবো, সিসমোন্যাস্টিক চলন। এটাকে আমরা রসস্ফীতিজনিত চলনও বলতে পারি, রসস্ফীতিজনিত চলন। এরপর যদি আমরা তাপ দেখি, অর্থাৎ থার্মোন্যাস্টি, তাহলে তাপের প্রভাবে যে চলনটা আমরা এখান থেকে মনে রাখবো, যে উদাহরণটা, সেটা হচ্ছে কি টিউলিপ। তাহলে টিউলিপ ফুলে কি দেখা যাচ্ছে, যে থার্মোন্যাস্টি। এবং আলো যদি বলি, এখানে পদ্ম, শালুক, তো ইত্যাদি আমরা দেখতে পারি। আর রাসায়নিক পদার্থ, অর্থাৎ যখনই প্রোটিনের সংস্পর্শে আসছে, আর প্রোটিন কোথায় থাকছে, পতঙ্গদের দেহে, তখন কি দেখা যাচ্ছে, এই যে কোর্সিকাগুলি, তাহলে কোর্সিকাগুলি বেঁকে যাচ্ছে, দিয়ে পতঙ্গ কী করছে, চেপে ধরছে। তো সেইটা কোন ফুলে আমরা দেখতে পাচ্ছি, সূর্য শিশির। এছাড়াও দেখতে পারি যে কলসপত্রী, তাহলে কি বলছি, এছাড়াও দেখতে পারি কলসপত্রী। সেখানে কলসপত্রী এরকম একটা উদ্ভিদ, আর যার উপরে এরকম একটা লিড থাকবে, অর্থাৎ একটা ঢাকনা থাকবে। তো এখানে যদি পতঙ্গ প্রবেশ করে, তখন এই ঢাকনাটা বন্ধ করে দেবে। তাহলে এটা কার প্রভাবে হচ্ছে, প্রোটিনের প্রভাবে। তাহলে প্রোটিন কি একটা রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে যখন হবে তাকে বলবো কেমোনিষ্টি। তো এখানে যেহেতু সূর্য শিশিরের কথা বলা আছে, যে সূর্য শিশির, তাহলে এখানে কি উত্তর হবে, এখানে উত্তর হবে কেমোন্যাস্টি।
এবার পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো। তো অপশন কি আছে? টিএসএইচ, এডিএইচ, ইস্ট্রোজেন এবং এসিটিএইচ। তো আমরা প্রথমেই যদি দেখি, যেখানে ফলিকল এর অর্থ কি? এই ফলিকল বলতে ডিম্বথলি, ফলিকল মানে হচ্ছে ডিম্বথলি। এখানে স্টিমুলেটিং মানে এখানে উদ্দীপিত করা, উদ্দীপিত করা। এবং যদি আমরা দেখি যে ডিম্বাশয়, ডিম্বাশয়, আর এখানে একটা দেখতে পাচ্ছি কি গ্রাফিয়ান ফলিকল, এটাও তার মানে কি ওই ডিম্বথলির কথাই বলা হচ্ছে, এবং ডিম্বাশয়। এবার আমরা যদি দেখি যে এই হচ্ছে একটা, যদি আমরা এটা বলি কি একটা জরায়ু, আর এখান থেকে, বা ইংরেজিতে যাকে বলবো ইউটেরাস, তো এখান থেকে ফ্যালোপিয়ান টিউব এসছে, আর এখানে যেটা আছে এই যে গোল মতো, এটা হচ্ছে একটা ডিম্বাশয়। এদিকেও সেম একই ছবি হতো, এইদিকে আর রাখলাম না, আমরা শুধু এদিকটা দেখে নিচ্ছি, এটা হচ্ছে ডিম্বাশয়। এবার এই ডিম্বাশয়ের আমরা যদি একটা কন্যা সন্তানের জন্মের সাথে সাথে আমরা যদি দেখি, তো এই ডিম্বাশয়ের মধ্যে এখানে অসংখ্য প্রাইমর্ডিয়াল ফলিকল কিন্তু সঞ্চিত থাকে, প্রাইমর্ডিয়াল ফলিকল। তো এই প্রাইমর্ডিয়াল ফলিকলগুলো কখন থেকে বাড়তে শুরু করে? যখন আমরা দেখছি বয়ঃসন্ধিকালে যে এফএসএইচ ক্ষরিত হচ্ছে, এফএসএইচ, তো তখন দেখা যাবে যে এই প্রাইমর্ডিয়াল ফলিকলগুলো কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে, দিয়ে প্রাইমারি ফলিকল সৃষ্টি করবে। সেখান থেকে আমরা দেখব কি সেকেন্ডারি ফলিকল সৃষ্টি করবে, সেখান থেকে কি দেখব টার্সিয়ারি ফলিকল সৃষ্টি করবে, এবং শেষমেশ গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি করবে। অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল বলতে আমরা বলতে পারি যেটা পরিণত ফলিকল, অর্থাৎ পরিণত ডিম্বথলি। এইরকম একটা ডিম্বথলিকে যদি আমরা দেখে নিই, যে এই যদি ডিম্বথলি হয়, এর মধ্যে দেখা যাবে এখানে উসাইট আছে, উসাইট আছে, তো এইভাবে থাকবে। তাহলে এই হচ্ছে কি ডিম্বথলি, আর ডিম্বথলির মধ্যে এই হচ্ছে কি, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি উসাইট, আর এর মাঝখানে এটা ফাঁকা স্থান। তো এইবার এই যে গ্রাফিয়ান ফলিকলটা, তো এই এখানে কি বলছে যে গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণ এ উদ্দীপনা জাগায়, ফলিকল স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এফএসএইচ। তাহলে এফএসএইচ যখনই এলো তখন কি হচ্ছে, এই প্রাইমর্ডিয়াল ফলিকলগুলো গ্রাফিয়ান ফলিকলে পরিণত হলো, আর এখানে একটা বিশেষ পরিমাণ হরমোন, এই বিশেষ একটা হরমোন জমা হলো। তো সেই হরমোনটাকে কি বলবো? সেই হরমোনটা হচ্ছে ইস্ট্রোজেন। অর্থাৎ এখানে যে হরমোনটা আছে সেটাকে কি বলছি? ইস্ট্রোজেন হরমোন। তো প্রথমেই আমরা যদি দেখি যে পিটুইটারি, আমরা জানি পিটুইটারি একটা অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি, যেটাকে আমরা কি বলি মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ কি প্রভু গ্রন্থি। বেশ, এইবার এই পিটুইটারি যে আমরা যদি দেখি যে এর দুটি খণ্ড, একটা হচ্ছে অগ্র এবং একটি হচ্ছে পশ্চাৎ, এই দুটি খণ্ড। তাহলে এই অগ্রখণ্ড থেকে আমরা যদি দেখি যে কোন কোন হরমোন ক্ষরণ হবে, তো প্রথমেই যদি দেখি যে এসিটিএইচ, একটা বলতে পারি আমরা জিএইচ বা এসটিএইচ সোমাটোটপিক হরমোন, একটা বলতে পারি টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, একটা বলতে পারি জিটিএইচ গোনাডোটপিক হরমোন। সেই গোনাডোটপিক হরমোনের আন্ডারে একটা হরমোন হচ্ছে এফএসএইচ, অর্থাৎ এফএসএইচ এক ধরনের গোনাডোটপিক হরমোন। তো সেই এফএসএইচ হরমোন যখন বয়ঃসন্ধিকালে ক্ষরিত হয়, তখন কি দেখা যায় যে কন্যা সন্তানদের এই যে প্রাইমর্ডিয়াল ফলিকলগুলো বৃদ্ধি পেয়ে একসময় গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হয়, এবং গ্রাফিয়ান ফলিকলে কোন হরমোন ক্ষরিত হয়? সেটা হচ্ছে কি ইস্ট্রোজেন। অর্থাৎ তাহলে এখানে উত্তর কী হবে আমাদের? অবশ্যই ইস্ট্রোজেন। আর যদি আমরা দেখি এই টিএসএইচ, তাহলে এই দেখতেই পাচ্ছি যে টিএসএইচ অগ্র খণ্ড থেকে ক্ষরিত একটা হরমোন, যার ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এটাকে কি আমরা বলছি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা কি করে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং থাইরয়েড গ্রন্থির ক্ষরণ এই দুটোকে নিয়ন্ত্রণ করে। এরপর যদি আমরা এডিএইচ দেখি, তো সেটা কোথা থেকে? পিটুইটারির পশ্চাৎ খণ্ড থেকে ক্ষরিত হয়, এডিএইচ, বা যেটাকে আমরা কি বলতে পারি ভেসোপ্রেসিন বা ভেসোপ্রেসিন, এডিএইচ বা ভেসোপ্রেসিন। এবং পশ্চাৎ খণ্ড থেকে আরেকটি দেখব, সেটা হচ্ছে কি অক্সিটোসিন। আর একটা কথা এখানে মনে রাখতে হবে, এই অক্সিটোসিন এবং এডিএইচ এগুলো পশ্চাৎখণ্ড থেকে ক্ষরিত তো হয়, কিন্তু এগুলো আসলে তৈরি হয় হাইপোথ্যালামাসে। তাহলে এগুলো তৈরি হচ্ছে কোথায়? হাইপোথ্যালামাসে।
হাইপোথ্যালামাসে তৈরি হচ্ছে। আর জমা কোথায় থাকছে? জমা থাকছে পশ্চাৎখণ্ডে। কোথায়? পিটুইটারির। তাহলে এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন, তাহলে এই দুটো পশ্চাৎখণ্ডে থাকে। এবার এডিএইচ এর যদি আমরা ফুল ফর্ম বলি তাহলে কি হবে? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ইউরেটিক হরমোন। তো এর যদি আমরা কাজ বলি, এর কাজ কি হবে? তাহলে এর কাজ হবে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং বৃক্কীয় নলিকার জলের পুনঃবিশোষণ ঘটায়। জলের পুনঃশোষণ কোথায় ঘটে? বৃক্কীয় নালিকায়, অর্থাৎ কোথায়? ডিসিটিতে। এবার যদি আমরা দেখি ইস্ট্রোজেন, তো ইস্ট্রোজেন তো এখানে উত্তর হলো, ইস্ট্রোজেন এফএসএইচ এর প্রভাবে ক্ষরিত হয়। এবং আরেকটা দেখছি এসিটিএইচ, এই যে দেখছিলাম এসিটিএইচ অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এবং এর কাজও কি? যে ওই অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি ঘটানো এবং তার ক্ষরণ নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এসিটিএইচ এর ফুল ফর্ম কি? অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। পরের প্রশ্ন, কোনটি সঠিক প্রতিবর্ত পথ? তো এখানে প্রতিবর্ত পথ বলতে আমাদের যে কিছু ক্রিয়া যেগুলো আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রিত হয় না, যেগুলো তৎক্ষণাৎ হয়ে যায়, অর্থাৎ কোনো একটা ক্রিয়া ঘটার সাথে সাথেই আমরা সেই উত্তেজনায় সাড়া দিয়ে দিই, তো সেইগুলোকে প্রতিবর্ত ক্রিয়া বলছি। আর সেই প্রতিবর্ত পথটা আমাদের সিকোয়েন্সটা জানতে চাইছে। তো প্রথমে আমরা যদি দেখি যে এটা হাত, তো হাতের আমরা এটাকে কনুই ধরে নিচ্ছি, আর এখানে মাসেল আছে ধরে নিচ্ছি, আর এটা হাতের সামনের অংশ। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে একটা পিন এখানে ফোটানো হলো। তো এটা হাতের সামনের অংশ, অর্থাৎ আঙুলে পিন ফোটানো হলো। তাহলে এই যে পিন ফুটছে যে অংশটায়, অর্থাৎ যে অংশটা উদ্দীপনা গ্রহণ করছে, সেটাকে আমরা 1 নম্বর দিলাম। এবার কি? এই আঙুল থেকে, আর আমরা ধরে নিচ্ছি যে এখানে এটা হচ্ছে সুষুম্না কাণ্ড, এটা ধরে নিচ্ছি আমাদের সুষুম্না কাণ্ড। তো দেখতে পাবো যে এই অংশ থেকে একটা স্নায়ু এখানে গেছে। এবার এই অংশটাকে যদি কাটি আমরা, তাহলে দেখতে পাবো এই যে সুষুম্না কাণ্ডের টিএস করা অংশ, তো সেখানে এই এইচ আকৃতির আমরা একটা অংশ এইভাবে দেখতে পাবো, যেটাকে আমরা কি বলবো? স্নায়ু কেন্দ্র। এটাকে বলবো স্নায়ু কেন্দ্র। তাহলে এই যে যে অংশে পিনটা ফুটেছে সেই অংশ থেকে দেখতে পাচ্ছি কি যে কিছু এই যে স্নায়ুটা, তো স্নায়ুটা যাচ্ছে, অর্থাৎ এই স্নায়ুটাকে আমরা বলছি কি 2 নম্বর। আর যেহেতু এই যে স্নায়ু কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে আমরা বলছি কি 3 নম্বর। এবার কি দেখতে পাচ্ছি যে এখান থেকে আরেকটি স্নায়ু যাচ্ছে এই মাসেলে, তাহলে এই স্নায়ুটাকে আমরা দিচ্ছি 4 নম্বর, আর এই মাসেলটাকে যদি বলি 5। তাহলে এই নাম্বারিংটা যদি দেখি আমরা, তাহলে সবার প্রথম পিন ফোটানো হচ্ছে, অর্থাৎ পিন ফোটানো হচ্ছে মানে উদ্দীপনা গ্রহণ করছে এই আঙুলের এই অংশটা, অর্থাৎ এই ত্বকটা। তাই গ্রহণ যেহেতু করছে, এটাকে আমরা কি বলবো? গ্রাহক। এরপর কি দেখতে পাচ্ছি? এই উদ্দীপনাটা এর মাধ্যমে, এই স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে যাচ্ছে। তাহলে এটা বাইরে থেকে ভিতরে যাচ্ছে, অর্থাৎ এটাকে কি বলবো? অন্তর্বাহী অন্তর্বাহী স্নায়ু। এবং এই যে অংশটা 3 নম্বর লিখে রেখেছি, এই যে স্নায়ু কেন্দ্র, এই কাটলে যে অংশটা দেখা যাবে, অর্থাৎ এই অংশটা, তাহলে এই অংশটা কি? স্নায়ু কেন্দ্র। স্নায়ু কেন্দ্র। এবং এই স্নায়ু কেন্দ্রেতে গিয়ে এটা যে সংজ্ঞাটা গেল, এই সংজ্ঞাটা আজ্ঞায় রূপান্তরিত হয়, অর্থাৎ আজ্ঞায় রূপান্তরিত কে করে? স্নায়ু কেন্দ্র। স্নায়ু কেন্দ্র এটাকে নিয়ন্ত্রণ করে। এবার এই আজ্ঞাটা এবার কি হচ্ছে? এই স্নায়ুগুলো দিয়ে আসছে, তাহলে এটা ভিতর থেকে বাইরের দিকে আসছে, তাহলে এটাকে কি বলবো? বহির্বাহী স্নায়ু। এবং শেষমেশ এটা কোথায়? উদ্দীপনাটা কোথায়? এবার এই আজ্ঞাটা কোথায় নিয়ে যাচ্ছে? এই মাসেলে, এই পেশিতে। তাহলে এই পেশিটাকে এক্ষেত্রে কি বলছি? এ হবে কি? সংকুচিত। আর সংকুচিত হওয়ার জন্য হাতটা সঙ্গে সঙ্গে কী হবে? সরে যাবে। তাহলে এই অংশটাকে কি বলছি? কারক, অর্থাৎ এ কাজটা করছে, অর্থাৎ কি কাজ করছে? পেশিটা সংকোচন করছে, তাহলে এটাকে আমরা কি বলবো? কারক। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি? সবার প্রথম গ্রাহক, তারপর অন্তর্বাহী স্নায়ু, তারপর স্নায়ু কেন্দ্র, তারপর বহির্বাহী স্নায়ু, এবং সবশেষে কারক। তাহলে এখানে আমরা যদি সেরকম দেখি, তো সেরকম অপশন কোথায় রয়েছে? এটা তো প্রথমে গ্রাহক, তাহলে গ্রাহক। পরেরটা কি? কারক। না, গ্রাহকের পর তো কারক হবে না। তো এবার কি? এরপরে দেখছি স্নায়ু কেন্দ্র, প্রথমে স্নায়ু কেন্দ্র হবে না, বেশ, এটা কারকটা হবে না। তো এবার প্রথমেই বহির্বাহী স্নায়ু, না সেটা হবে না। তাহলে প্রথমে এবার দেখছি কি? হ্যাঁ, গ্রাহক। তাহলে প্রথমে গ্রাহক, তারপরে কি দেখছি? অন্তর্বাহী স্নায়ু, হ্যাঁ, তারপর স্নায়ু কেন্দ্র, তারপর কি দেখতে পাচ্ছি? বহির্বাহী স্নায়ু, এবং সবশেষ হচ্ছে কারক। তাহলে এখানে উত্তর কি হবে? অপশন ডি।
এবার পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? এবার সবার প্রথম যদি দেখি যে এটা একটা কোষ, এবং এই কোষটা প্রথমে কি হবে, পরিণত হবে, অর্থাৎ এর মধ্যে যে ডিএনএর পরিমাণ, এর মধ্যে যে বিভিন্ন কোষ অঙ্গাণু, তো সেই কোষ অঙ্গাণুগুলো কি করবে, তার পরিমাণ এখানে এসে ডবল করে নেবে। এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিওলাস, আর এগুলো ক্রোমাটিন সূত্র। তো এই যে পোর্শনটা যে সময়টায় সে পরিণত হচ্ছে, তো সেই সময়টাকে আমরা কি বলে দিচ্ছি, ইন্টারফেজ। ইন্টারফেজ। এবং এরপর কি হবে, যে এই কোষটাই বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। এখানে আর নিউক্লিয়াসগুলো আঁকলাম না। তো এইবার এখানে যদি আমরা দেখি এই অংশটা, তো এই অংশটাকে আমরা কি বলতে পারি, মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ। এবার ইন্টারফেজের যদি আমরা দেখি, যে ইন্টারফেজের টোটাল আমরা দশা দেখতে পাবো কটা, তিনটে। একটাকে আমরা বলছি G1, একটাকে বলছি S, এবং একটাকে বলছি G2। তো সবার প্রথম আমরা একটা জিনিস মনে রাখবো, যেটা হচ্ছে কি, এস দশায় রেপ্লিকেশন হয়, অর্থাৎ ডিএনএ ডবল হয়, রেপ্লিকেশন। এবং এই G0S এর মাঝে আমরা একটা কিন্তু G0 দশা দেখতে পারি, অর্থাৎ কোনো একটা কোষ ফার্স্ট G1 দশায় থাকবে, অর্থাৎ সেখানে তার আরএনএ তৈরি হবে, সেখানে বিশেষ প্রোটিন তৈরি হবে, সেখানে কিছু কিছু কোষ অঙ্গাণু ডবল হবে, তো সেটা হচ্ছে G1 দশা। এবার সেই দশাটা যদি সম্পূর্ণ হয়, তাহলে সেখান থেকে সে এস দশায় যাবে, এস দশা থেকে G2 দশায় যাবে। এবং যদি G1 দশাটা ফুলফিল না হয়, তাহলে কিন্তু G0 দশায় অবস্থান করবে, অর্থাৎ সে আর পরবর্তী স্টেপে যাবে না। এবার আমরা যদি দেখি মাইটোটিক ফেজ, তো মাইটোটিক ফেজটাকে আমরা চারটে উপদশায় ভাগ করছি। তাহলে একটাকে কি বলছি, প্রোফেজ, একটাকে বলছি মেটাফেজ, একটাকে বলছি এনাফেজ, এবং একটিকে টেলোফেজ। এবার আমরা যদি দেখি যে এখানে এই যে ডিএনএটা তৈরি হয়েছে, যখন এই প্রোফেজ দশায় যাবে, যে এইটা যদি দেখি একটা কোষ, আর কোষের মধ্যে এই নিউক্লিওলাস এটা, আর এই হচ্ছে নিউক্লিয় পর্দা, আর এখানে হচ্ছে ক্রোমাটিন সূত্র। তো এই প্রোফেজ দশাতে আমরা কি দেখতে পাবো, এই যে নিউক্লিয় পর্দা ছিল, সেটা নিউক্লিয় পর্দাটা কি হতে শুরু করেছে, অবলুপ্ত হতে শুরু করেছে। এবং এর মধ্যে এই নিউক্লিওলাস, সেটাও অবলুপ্ত হতে শুরু করেছে। এবং এর মধ্যে যে ক্রোমাটিন সূত্রগুলো আছে, সেগুলো নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করেছে, অর্থাৎ ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে এখানে। তাহলে কতগুলো ক্রোমোজোম সৃষ্টি করে মানবদেহের ক্ষেত্রে, একটা কোষে 46টা ক্রোমোজোম সৃষ্টি করবে। অর্থাৎ এই যে দশাটা এখান থেকে এই যে কন্ডিশনে এলো, এই দশাটাকে আমরা কি বলতে পারি, প্রোফেজ দশা। অর্থাৎ প্রোফেজ দশায় আমরা কি দেখতে পাবো, যে ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ক্রোমোজোম তৈরি। তাহলে এখানে ক্রোমোজোম তৈরি হচ্ছে, ক্রোমোজোম সৃষ্টি। আর ক্রোমোজোম সৃষ্টি হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখব যে এখানে নিউক্লিয় যে পর্দা, এটা হয়ে যাচ্ছে কি, এখানে এসে দেখতে পাচ্ছি এটা নেই, অবলুপ্ত হতে শুরু করেছে। এর মধ্যে যদি আমরা নিউক্লিয়াসকে যদি দেখি, এখানে সুগঠিত ছিল, এখানে এসে দেখছি শুরু হতে কি হচ্ছে, অবলুপ্ত। যদিও এই মেটাফেজের ঠিক আগে একটা মাঝখানে একটা দশা থাকে, যেটাকে আমরা বলতে পারি প্রোমেটাফেজ। তো সেই দশায় গিয়ে আমরা দেখতে পাবো কি, যে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এবং এই মেটাফেজ দশায় আমরা বিশেষ যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো আরও ঘন হবে, এবং এখানে আমরা বেমতন্তু গঠন হতে দেখব, বেমতন্তু গঠন হতে দেখব। আর অ্যানাফেজে আমরা কি দেখব, যে এখানে অ্যানাফেজীয় চলন। আর টেলোফেজে একবার বলতে পারি কি, যে একদম প্রোফেজের বিপরীত, প্রোফেজের বিপরীত ঘটনাগুলো দেখতে পাবো। তো এখানে কি বলছে, যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্ত হতে দেখা যায়। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রোফেজ দশাতে অবলুপ্ত হচ্ছে। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে প্রোফেজ। পরের প্রশ্ন, কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? তাহলে আমরা প্রথমেই যদি দেখি যে এটা হচ্ছে কি, ডিএনএ। তাহলে এই ডিএনএর যে প্রধান উপাদান, তো সেগুলোকে যদি আমরা লিখি, তাহলে প্রথমেই আমরা 5 কার্বন সুগার বা শর্করা, আর আমরা কি পাবো, ফসফরিক অ্যাসিড, H3PO4, এটা কি ফসফরিক অ্যাসিড, এবং আমরা কি পাবো, নাইট্রোজেন বেস। তাহলে আমরা যদি দেখি ডিএনএতে, তাহলে একটা ডিএনএ, এই
এই পেন্টোজ সুগার, H3PO4 এবং N2 বেস এগুলো নিয়ে গঠিত। এবার এগুলো নিয়ে যেটা গঠিত হবে তাকে আমরা কি বলবো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তাহলে এটাকে কি বলবো? নিউক্লিওটাইড। কোনটাকে বলছি? এটা নিউক্লিওটাইড। N2 বেস, H3PO4 এবং পেন্টোজ সুগার নিয়ে তৈরি হচ্ছে কি? নিউক্লিওটাইড। তো এইবার এই যে পেন্টোজ সুগার হিসাবে ডিএনএতে যেটা থাকে, এই যে ডি শব্দটা দেখতে পাচ্ছি, তার জন্য কি? ডিঅক্সি রাইবোজ সুগার। আমরা যদি এখানে দেখি যে এটা একটা রাইবোজ সুগার, এখানে 5 নম্বর কার্বনটা থাকবে। এই রাইবোজ সুগারের এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এই যে 2 নম্বর কার্বনে এখানে যদি শুধু এইচ থাকে, অর্থাৎ ওটা না থাকে, ও থাকলে সেটা রাইবোজ সুগার হতো, এই যে ও থাকলে রাইবোজ সুগার হতো, যদি না থাকে তো তখন তাকে কি বলবো? ডিঅক্সি রাইবোজ সুগার। অর্থাৎ 2 নম্বর কার্বনে কিন্তু অক্সিজেন থাকে না। এবার N2 বেস যদি বলি, তাহলে N2 বেস 2 রকমের হয়, একটা হচ্ছে পিউরিন এবং একটি হচ্ছে কি? পিরিমিডিন। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে কি? পিরিমিডিন। তো এখানে পিউরিন বেস কি কি বলবো? একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা গুয়ানিন। আর পিরিমিডিন আমরা দেখতে পাবো থাইমিন আর দেখতে পাবো সাইটোসিন। তাহলে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড। এই যে একটা নিউক্লিওটাইড দেখতে পেলাম, এর অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে ইন্টু এন দেখলাম, তখন তৈরি হবে কি? ডিএনএ। তাহলে পলিনিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে কি তৈরি হয়? ডিএনএ। এবং ডিএনএর এই যে নিউক্লিওটাইড, এখানে কি কি থাকে? পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস। এবং নাইট্রোজেন বেস 2 ধরনের হয়, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন কি কি আছে? অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিন কি কি আছে? থাইমিন এবং সাইটোসিন। এবার যদি দেখি আমরা যে ডিএনএর গঠনগত উপাদান 9 কোনটা জিজ্ঞাসা করেছে, প্রথমেই কি বলছে? ডিঅক্সিরাইবোজ শর্করা। এই তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। এরপর কি? ইউরাসিল ক্ষারক। তাহলে এখানে অন্যগুলো অপশনগুলো আগে দেখে নিই। এই যে থাইমিন ক্ষারক, তাহলে এখানে থাইমিন থাকে। এখানে ফসফরিক অ্যাসিড, অবশ্যই ফসফরিক অ্যাসিড থাকে। তাহলে দেখতে পাচ্ছি ইউরাসিল এখানে নেই। ইউরাসিলটা কোথায় থাকবে? ইউরাসিলটা আরএনএতে থাকবে। এখানে কার পরিবর্তে থাকবে? থাইমিনের পরিবর্তে। তাহলে আরএনএতে থাইমিন থাকে না, তার পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে এখানে কোনটি নয় বলেছে, তো এখানে উত্তর কী হবে? উত্তর অবশ্যই ইউরাসিল ক্ষারক হবে। পরের প্রশ্ন, যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? তো প্রথমেই যদি আমরা দেখি যে যৌন জনন কাকে বলবো, যৌন জননের ক্ষেত্রে আমরা দেখব যে দুটো আলাদা আলাদা জীব, একটা স্ত্রী এবং পুরুষ। এখান থেকে কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে। তাহলে এখান থেকে কি গ্যামেট তৈরি হবে? স্ত্রী গ্যামেট তৈরি হবে। আর এখান থেকে কি গ্যামেট তৈরি হবে? পুং গ্যামেট তৈরি হবে। এবার এই স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেটের মিলনে যেটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো জাইগোট। আর জাইগোটটা পরবর্তীকালে কি বানাবে? ভ্রূণ বানাবে। আর সেখান থেকে অপত্য সৃষ্টি হবে। তাহলে এটাকে আমরা যৌন জনন বলবো। অর্থাৎ যৌন জনন হতে গেলে দুটো জীব লাগবে, স্ত্রী এবং পুরুষ, এবং তাদের কি তৈরি হবে? স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট, এবং সেইগুলো মিলিত হয়ে কি বানাবে? জাইগোট। এবং জাইগোটটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি তৈরি করবে? ভ্রূণ। আর যদি আমরা বলি গ্যামেট কিভাবে তৈরি হবে, সেটা মিওসিস পদ্ধতিতে। বেশ, তাহলে যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? তাহলে প্রথমেই বলা হচ্ছে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ত্রী থেকে গ্যামেট, পুরুষ থেকে পুং গ্যামেট যে তৈরি হলো কোন পদ্ধতিতে? মিওসিস। আর মিওসিস হওয়া মানেই কি? 2n যে জীব থাকবে সেটা থেকে যদি মিওসিস হয়, তাহলে প্রথমে মিওসিস 1-এ n আর n সৃষ্টি হবে, তারপর মিওসিস 2-এ আবার একবার বিভাজিত হয়ে আবার n সৃষ্টি করবে। এটাকে বলছি মিওসিস 1, এটা মিওসিস 2। তাহলে এই যে n দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলছি আমরা? হ্যাপ্লয়েড। আর 2nটাকে বলছি ডিপ্লয়েড। তাহলে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। হ্যাঁ, অবশ্যই, তাহলে এই বক্তব্যটা সঠিক। এবার কি বলছে? যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর। অবশ্যই নয়, কারণ কি? আমরা এই যে দেখতে পাচ্ছি মিওসিসের ফলে কি তৈরি হচ্ছে? গ্যামেট। এবং মাইটোসিসের ফলে কি তৈরি হচ্ছে? জাইগোট বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করছে। অর্থাৎ এখানে মাইটোসিস মিওসিস দুটোই লাগবে, কিন্তু এখানে শুধু মাইটোসিস নির্ভর বলা আছে, তাহলে কি? ভুল। গ্যামেট উৎপন্ন হয় মিওসিস পদ্ধতিতে এবং ভ্রূণ জাইগোট বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে।
এবার কি বলা হচ্ছে, যৌন জননে একটি মাত্র জনিত্রী জীব থেকেই অপত্য জীবের সৃষ্টি হতে পারে। না, দেখতে পাচ্ছি কি যে স্ত্রী থেকে স্ত্রী গ্যামেট, পুরুষ থেকে পুরুষ গ্যামেট, সেখান থেকে অপত্য। এবং শেষে বলা হচ্ছে কি যে অপত্য জীবগুলো জিনগতভাবে হুবহু জনিত্রী জীবের মতো। এটা কার বৈশিষ্ট্য? অবশ্যই এটা অযৌন জননের বৈশিষ্ট্য, যে ক্ষেত্রে একটা জীবই একটা নতুন অপত্য সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে অপত্য জীবটা জিনগতভাবে জনিত্র জীবের মতোই হয়, কিন্তু যৌন জননের ক্ষেত্রে অবশ্যই অন্য বৈশিষ্ট্যের হবে। পরের প্রশ্ন, কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত? তো এবার আমরা যদি দেখি যে মেন্ডেলের এক সংকর জনন, এবার এক সংকর জনন কখন বলবো? যখন এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাটা করা হবে, এক জোড়া বৈশিষ্ট্য। আর আমরা মটর গাছের ক্ষেত্রে দেখেছিলাম কি, একটা লম্বা এবং বেঁটে বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাটি করা হয়েছিল। তাহলে লম্বা আর বেঁটে বৈশিষ্ট্যের যে উদ্ভিদটাকে নেওয়া হয়েছিল সেগুলো কীরকম উদ্ভিদ? অবশ্যই বিশুদ্ধ। বিশুদ্ধ, তাহলে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেঁটে। আর সেটাকে আমরা কী জনু বলতে পারি? সেটাকে পেরেন্টাল জনু আমরা বলতে পারি। তো এখানে যখন লম্বা নেওয়া হয়েছিল আর যেহেতু বিশুদ্ধ, তাহলে আমরা বলতেই পারি তার জিনোটাইপ হবে ক্যাপিটাল টি, আর বেঁটে বললে স্মল টি। এবার কি আমরা দেখেছিলাম যে এখান থেকে গ্যামেট তৈরি হয়েছিল, আর গ্যামেটটা কি হয়েছিল? এর ক্যাপিটাল টি আর এখানে স্মল টি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা গ্যামেট। এবার এই গ্যামেটগুলোর কি হয়েছিল? গ্যামেটগুলোর হয়েছিল সংকরায়ন, বা বলতে পারি এখানে ইতর পরাগযোগ দিয়ে। এবার যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে F1 জনু। সেখানে কি কি? ক্যাপিটাল টি এবং স্মল টি। আর এরপরে কি হবে? এর স্বপরাগযোগ করা হবে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি। এবার এখানে আমরা চেকার বোর্ড করে যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো আবার গ্যামেট তৈরি হবে। আর গ্যামেট কি কি তৈরি হবে? একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। এবার এখানে যদি আমরা চেকার বোর্ড করি, এখানে লিখব টি, এখানে স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে কি দেখতে পাবো? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, আর এটা কি দেখতে পাবো? স্মল টি। এবার বলছে জিনোটাইপিক অনুপাত। এই যেগুলো লিখছি, এটা একটা জিনোটাইপ, এটা একটা জিনোটাইপ, এটা একটা জিনোটাইপ, এটা একটা জিনোটাইপ। আমরা যদি বলতাম লম্বা বা বেঁটে, এগুলো হচ্ছে ফিনোটাইপ। তাহলে এখানে জানতে চেয়েছি কি জিনোটাইপিক অনুপাত কি হবে আর কোথায়? F2 জনুতে। অবশ্যই আমরা এটা F2 জেনেরই চেকার বোর্ড করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে রেজাল্ট পাচ্ছি, একটা ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, আর একটা স্মল টি। এবার এখানে যদি আমরা অনুপাত দিয়ে দিই, তাহলে আমরা দেখব ক্যাপিটাল টি কবার পেয়েছি? এই একবার, তাহলে এখানে লিখব 1। আর কি দেখব? এই ক্যাপিটাল টি স্মল টি এই একবার পেয়েছি, তাহলে এখানে লিখব 2। এবং স্মল টি একবার পেয়েছি, এখানে লিখব 1। তাহলে অনুপাত কি হবে? 1:2:1। তাহলে এগুলো পাবো। তাহলে এখানে উত্তর কি হবে? 1:2:1। পরের প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? তাহলে এবার আমরা দেখছি যে মানুষের ক্ষেত্রে দুই ধরনের পাবো, একটা হচ্ছে অটোজোম, দুই ধরনের ক্রোমোজোম, একটা হচ্ছে অটোজোম আর একটাকে কি বলতে পারি? সেক্স ক্রোমোজোম। এবার অটোজোম কতগুলো থাকবে মানুষের ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে থাকবে 44টি। এবং সেক্স ক্রোমোজোম কতগুলো থাকবে? সেক্স ক্রোমোজোম থাকবে 2টি। পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই, আর মহিলাদের ক্ষেত্রে এক্স আর এক্স। এটা পুরুষদের ক্ষেত্রে আর এটা স্ত্রীদের ক্ষেত্রে। তো এইবার এখানে বলছে কোনটি অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা একটা জিনিস দেখব, আমাদের যে বংশগত যে রোগ রয়েছে ক্লাস 10-এর সিলেবাসে, বংশগত রোগ, তো সেখানে কিছু আছে অটোজোম ঘটিত এবং কি আছে? সেক্স ক্রোমোজোম ঘটিত। তাহলে অটোজোম ঘটিত যে রোগটি আছে সেটা কি? সেটা থ্যালাসেমিয়া। আর সেক্স ক্রোমোজোম ঘটিত দুটো রোগ আমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে হিমোফিলিয়া, আর 2 নম্বর হচ্ছে কি? বর্ণান্ধতা। আর দুটোই কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোমে থাকা ত্রুটিপূর্ণ জিনের কারণে। তো প্রথমেই আমরা যদি দেখি এখানে যে বলছে কোনটি মানুষের অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অটোজোম নয়, অর্থাৎ কোনটা? সেক্স ক্রোমোজোম। তাহলে এখানেই আমরা দেখতে পাবো, এখানে পড়েছি হিমোফিলিয়া, তো এখানে একটা কি অপশান আছে? হিমোফিলিয়া। তাহলে অবশ্যই উত্তর হবে কি? হিমোফিলিয়া। এছাড়া
এখানে যদি আমরা দেখি রোলার জিপ, তাহলে এটা অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। থ্যালাসেমিয়া, এটা তো একটা রোগ, অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। কানের যুক্তলতি, এটাও অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কি হতে পারে? এবার আমরা আগে যেটা দেখেছিলাম যে মেন্ডেলের বংশগতির সূত্রে যে মটর গাছের যে পরীক্ষাটা দেখেছিলাম, তো এখন এবার তার ব্যতিক্রম দেখব, অর্থাৎ যেটা ওই বংশগতির সূত্রটা মেনে চলে না। তো সেরকম একটা কি মিরাবিলিস জালাপা, বা যেটাকে আমরা সন্ধ্যা মালতী বলতে পারি। তো সেখানে আমরা দেখব যে একটি লাল রঙের একটা ফুল এবং একটা দেখব সাদা রঙের ফুল যদি নিয়ে সংকরায়ন করা হয়, তাহলে এটা বিশুদ্ধ লাল এবং এটা বিশুদ্ধ সাদা। এবং এখান থেকে যে গ্যামেটটা তৈরি হবে সেটা হচ্ছে আর এখান থেকে যে গ্যামেটটা তৈরি হবে সেটা হচ্ছে ডব্লিউ। এবার এদের যদি ক্রস করা হয়, তাহলে যে অপত্যটা সৃষ্টি হবে অর্থাৎ F1 জনুতে, সেখানে দেখতে পাবো আর ডব্লিউ। এবং সেটা কি কালারের হবে? অবশ্যই দেখা যাচ্ছে যে আমরা ভাববো যে এই দুটোর মধ্যে অপত্য F1 জনুতে, তাহলে আমরা কি দেখি যে একটা প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। এখানে প্রকট বৈশিষ্ট্য বলতে কিছু না, একটা ছিল লাল, একটা ছিল সাদা, কিন্তু এখানে কেউই প্রকট না। তাহলে এবার কি দেখতে পাচ্ছি? F1 জনুতে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে গোলাপি। তো এবার এই যে আর ডব্লিউ এর যদি সংকরায়ন করা হয়, অর্থাৎ আর ডব্লিউ, আর এখানে যদি আর ডব্লিউ লিখি, তাহলে এখানে দেখতে পারবো আর হয়েছে, এখানে আর ডব্লিউ, এখানে আর ডব্লিউ, আর এখানে কী হবে? ডব্লিউ ডব্লিউ। আমরা দেখতে পাচ্ছি আর মানে কি? লাল, তাহলে এখানে লিখবো লাল। আর ডব্লিউ ডব্লিউ বলতে কি দেখতে পাচ্ছি? সাদা, তাহলে এখানে লিখবো সাদা। এবং এখানে দেখতে পাচ্ছি আর ডব্লিউ মানে কি হচ্ছে? গোলাপি, তাহলে এখানে লিখবো গোলাপি, আর এখানেও লিখবো গোলাপি, যেহেতু আর ডব্লিউ। তাহলে এখানে ফিনোটাইপিক অনুপাত, অর্থাৎ ফিনোটাইপিক বলতে কোনগুলো? বাহ্যিক বৈশিষ্ট্যগুলো। বাহ্যিক বৈশিষ্ট্য, তাহলে এখানে কী কী দেখতে পাচ্ছি? লাল, গোলাপি এবং সাদা। তাহলে কি লিখবো? লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা। তাহলে কি লিখবো? লাল কতগুলো? একটা। গোলাপি কতগুলো? দুটো। এই একটা, এই একটা, এবং সাদা একটা। তাহলে এখানে অনুপাত কি হবে? ফিনোটাইপিক অনুপাত এক সংকরণের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতায় সেটা 1:2:1। এদের যদি জিনোটাইপ জানতে চাইতো, এটাই হতো। কারণ কি কি হতো? এই যে আর ইস্টু আর ডব্লিউ ইস্টু কি হতো? ডব্লিউ ডব্লিউ। তাহলে আর কটা? একটা। আর ডব্লিউ কটা? দুটো। এবং ডব্লিউ ডব্লিউ কটা? একটা। তাহলে এখানে ফিনোটাইপ এবং জিনোটাইপিক অনুপাত একই হতো। পরের প্রশ্ন, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? এবার আমরা যদি সংগ্রাম দেখি, অর্থাৎ ওই ডারউইনের তত্ত্ব অনুযায়ী যে একটা সংগ্রাম, তো সেই সংগ্রামটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই সংগ্রাম, যদিও সেখানে তিনটে সংগ্রামের কথা বলা আছে, একটা হচ্ছে অন্ত, একটা আন্ত, এবং একটি প্রাকৃতিক। প্রাকৃতিক পরিবেশ এর সঙ্গে সংগ্রাম। এবার অন্ত বলতে এটা আমরা কি বুঝি? যে একই প্রজাতির মধ্যে যে সংগ্রাম, সেটাকে আমরা কি বলতে পারি? অন্ত। আন্ত কাকে বলছি? আলাদা আলাদা প্রজাতির মধ্যে, আলাদা, তাহলে সেটাকে আমরা কি বলি? আন্ত। কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে কি? অন্ত। এবার যদি আমরা দেখি যে শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম, তাহলে শকুন একটা আলাদা প্রজাতি, হায়না একটা আলাদা প্রজাতি, তাহলে এটা উত্তর তো হবে না। এরপর ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম, আলাদা প্রজাতি, তাই হবে না। এটা হলে কি হতো? এগুলো সব আন্ত হতো। এবং পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম, অর্থাৎ রুই মাছেদের নিজেদের মধ্যে সংগ্রাম, তাহলে এখানে উত্তর কি হবে? এটা। তাহলে এটা কি হবে? এটা অন্তঃপ্রজাতিক। এবং বক এবং মাছরাঙার মধ্যে সংগ্রাম, তাহলে এটাও হবে না। এটা কি হতো? এটা যেহেতু আলাদা প্রজাতি, তাহলে এটাও আন্তঃপ্রজাতিক সংগ্রাম হতো। তাহলে এখানে উত্তর কি হবে? পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রামটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। পরের প্রশ্ন, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? তাহলে ঘোড়ার বিবর্তন আমরা যদি দেখি যে ঘোড়া, বিভিন্ন ধরনের যে ঘোড়া, যে একদম আমাদের যে আদি ঘোড়া যেটা ছিল, সেটাকে আমরা কি বলি? যে ইওহিপ্পাস। তাহলে এই যে ইওহিপ্পাস থেকে একদম আধুনিক ঘোড়া যেটা তৈরি হলো, যেটাকে আমরা বলছি ইকুয়াস, তাহলে এই যে ইওহিপ্পাস থেকে ইকুয়াস পর্যন্ত যে ঘোড়া তৈরি হলো, অর্থাৎ ঘোড়ার যে বিবর্তন ঘটলো, সেই বিবর্তনে আমরা যদি দেখি
যে এখানে কোন কোন পরিবর্তনগুলো এসেছিল, তাহলে দেখতে পাবো অবশ্যই উচ্চতার ক্রমে বৃদ্ধি আমরা দেখতে পাবো। এছাড়া আমরা দেখতে পারি যে পায়ের যে তৃতীয় আঙুলটাই কিন্তু সাবলীল হয়, আর শেষমেশ ওটাই কিন্তু রয়ে গেছে, ওটাই খুরের সৃষ্টি করে, আর বাকিগুলো অবলুপ্ত হয়ে গেছে। আর যদি আমরা দেখতে পাই যে পায়ের দৈর্ঘ্য কিন্তু এদের বৃদ্ধি পায়। এছাড়াও আমরা যদি দেখতে পারি তো দাঁতের গঠন দেখতে পাবো, যে দাঁতের গঠন উন্নত। বিশেষ করে আমরা যে জিনিসটা দেখব, একটা হচ্ছে ক্রাউন, দাঁতের ক্রাউনটা উন্নত হয়েছে। এবং যদি আমরা দেখি যে দাঁতের ক্ষেত্রে যে মোলার দাঁতগুলো, এর কিন্তু বিকাশ ঘটেছে। এই মোলার দাঁতগুলোতেই ক্রাউনগুলো আমরা দেখতে পাবো, সিমেন্টিং দেখতে পাবো। তো এগুলো আমরা কোথায় দেখতে পাবো, যে ঘোড়ার বিবর্তনে। তো প্রথমেই দেখছি কি, তাহলে উচ্চতা, তৃতীয় আঙুলটা বৃদ্ধি পাচ্ছে, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এবং দাঁতের গঠন উন্নত হচ্ছে ধীরে ধীরে। তো এবার এখানে যদি দেখি পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, হ্যাঁ অবশ্যই, যে ঘোড়ার বিবর্তন আমরা দেখতে পাবো। পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, না সবকটা আঙুল তো না, এখানে আমরা শুধু দেখতে পাবো যে তৃতীয় আঙুলটার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, আর বাকিগুলো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে পরের অপশানটা, যে পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি, তাহলে উত্তর কী হবে, এটা। এবার যদি দেখি যে ঘটেনি, আচ্ছা, তাহলে এটাও হবে। এবং কি দেখতে পাচ্ছি, যে উত্তর এটা নয়, অবশ্যই সমগ্র দেহের আকার বৃদ্ধি, অবশ্যই সমগ্র দেহেরও আকার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ঘটেনি কোনটা জিজ্ঞাসা করেছে, এখানে উত্তর কী হবে, যে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি, এটা ঘটেনি। পরের প্রশ্ন, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল। এবার জীবন যখন সৃষ্টি হয়, অর্থাৎ সবার প্রথম আমরা দেখব যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো পরমাণু অবস্থায় ছিল। আর পৃথিবী অত্যধিক উত্তপ্ত হওয়ায় যে এগুলো আণবিক কন্ডিশনে প্রথম আসতে পারছিল না। এবার ধীরে ধীরে যখন এটা শীতল কন্ডিশনে আসে, তখন দেখা যায় যে এগুলো থেকে কিন্তু বিভিন্ন যৌগ গঠন হয়। যদিও এখানে অক্সিজেনের পরিমাণ ছিল সব থেকে কম, অক্সিজেন অণু না, অক্সিজেন পরমাণু, এবং হাইড্রোজেনের পরিমাণ ছিল সব থেকে বেশি। এবার প্রথম যে যৌগটা উৎপন্ন হয় প্রাথমিকভাবে, সেটা হচ্ছে কি CH4, H2O, NH3, তাহলে ইত্যাদি তৈরি হয়। তো এইগুলো, এই তো জল, এবং জলে বাকি এগুলো মিশে সমুদ্রে যেটা গঠন করেছিল, যে অনেক জৈব যৌগ মিশ্রিত একটা গরম যে লঘু স্যুপ তৈরি করেছিল। এবং সেটা থেকেই পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে সেটা থেকে কিন্তু প্রথম আদিকোষের সৃষ্টি হয়। হ্যাঁ, এবার আমরা দেখতে পাই এই অক্সিজেন পরমাণু থাকলেও এই কন্ডিশন থেকে আমরা কি দেখব, যে অক্সিজেন অণু O2 কিন্তু ছিল না। পরিবেশটা কীরকম ছিল, বিজারক ধর্মী। তাহলে পরিবেশটা ছিল বিজারক ধর্মী, অক্সিজেন না থাকার কারণে। সেখানে H2O উৎপন্ন হবে, যেহেতু হাইড্রোজেনের পরিমাণ সব থেকে বেশি ছিল। তাহলে এবার কি বলছে, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি কেমন ছিল। সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ, হ্যাঁ অবশ্যই ছিল। সমুদ্রের জলে ঠান্ডা ঘন স্যুপ, না। নদীর জলে, না। আর মাটির তলার জলে, এটা তো নয়। অবশ্যই কোথায় হয়েছিল, প্রথম প্রাণের সৃষ্টি সমুদ্রের জলে। আর ওই তপ্ত লঘু স্যুপ কোনটাকে বলছি, এইসব বিভিন্ন যে এইসব জৈব যৌগগুলো মিলে এরা কোলয়েডীয় একটা উপাদান তৈরি করেছিল, যেটা সমুদ্রে অমিশ্রণীয় রূপে ছিল। তো সেটাকে আমরা কি বলছি, গরম লঘু স্যুপ বা তপ্ত লঘু স্যুপ। যদিও এই যে এটাকে হট ডাইলুট স্যুপ যেটা বলছি, এই মতবাদটা কে দিয়েছে, বিজ্ঞানী হ্যালডেন। বেশ, আর এই যে গরম লঘু স্যুপ থেকে পরবর্তীতে ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে কি, যে এখান থেকে কোয়া সার্ভেট এবং কি বলতে পারি মাইক্রোস্ফিয়ার। তাহলে এই মাইক্রোস্ফিয়ার মতবাদটাকার বিজ্ঞানী ফক্স, আর কোয়া সার্ভেট মতবাদটাকার বিজ্ঞানী ওপারিন। আর এইগুলো থেকেই কিন্তু ধীরে ধীরে আদিকোষ সৃষ্টি হয় ধরা হয়, কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ার থেকে। এর সাথে কি যুক্ত হয়ে, RNA যুক্ত হয়ে কি তৈরি করে, আদিকোষ বা প্রথম কোষ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে। তাহলে এটা যদি আমরা দেখি, যে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি,
কিন্তু সেই নাইট্রোজেনকে উদ্ভিদ সরাসরি শোষণ করতে পারে না, তাই নাইট্রোজেন প্রথমে মাটিতে কি ফর্মে আসে? নাইট্রেট ফর্মে আসে, নাইট্রেট ফর্মে আসে। আর এই নাইট্রেট ফর্মে আসতে বিভিন্ন ব্যাকটেরিয়া সাহায্য করে, কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, কিছু মিথজীবী ব্যাকটেরিয়া, এই সাহায্যটা করে। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কোনগুলো? ক্লস্ট্রিডিয়াম, অ্যাজাটোব্যাক্টর, অ্যানাবিনা, নস্টক, এরা। এরপর কি হয়? এই নাইট্রেটটাকে উদ্ভিদ গ্রহণ করে, এবার উদ্ভিদ থেকে প্রাণীরা গ্রহণ করে। এবার উদ্ভিদ আর প্রাণী উভয়ই যখন মারা যায়, তো সেই মৃত জীবদেহটা যখন মাটিতে পড়ে, তো সেই মৃত জীবদেহ থেকে কি তৈরি হয়? সেই মৃত জীবদেহ থেকে তৈরি হয় NH3, অ্যামোনিয়া। তো এই ঘটনাটাকে আমরা কি বলবো? অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন, এই ঘটনাটাকে বলবো অ্যামোনিফিকেশন। এখানে কে সাহায্য করে? ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস, এইসব ব্যাকটেরিয়া। এবার এই NH3 থেকে কি তৈরি হবে? NO2, অর্থাৎ নাইট্রাইট। সেখান থেকে কি তৈরি হবে? NO3, যেটাকে আমরা কি বলবো? নাইট্রেট। এবং তারপরে সেখান থেকে কি তৈরি হবে? নাইট্রোজেন। এবার এই যে NO3 তৈরি হলো কোথা থেকে? NH2 থেকে। এই পুরো NH3 থেকে একদম NO2 পর্যন্ত, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন। আর এই যে NO3 থেকে N2 পর্যন্ত, এটাকে আমরা কি বলবো? ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন। তাহলে এবার যদি আমরা এখানে কি বললাম, যে প্রথমেই এখানে তো বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কাজ করলো, যেখানে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজাটোব্যাক্টর, অ্যানাবিনা, নস্টক এবং মিথজীবী রূপে রাইজোবিয়াম। অ্যানাবিনাকেও আমরা মিথজীবী রূপে ধরতে পারি, আবার স্বাধীনজীবী রূপেও ধরতে পারি, রাইজোবিয়াম। এবং এখানে অ্যামোনিফিকেশনে কি বললাম? ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস। এবার NH3 থেকে যে NO2 তৈরি করবে, সেটা আমরা কি বলবো? নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। এবং যদি দেখি NO2 থেকে NO3 তৈরি হচ্ছে, তাহলে কি বলবো? নাইট্রোব্যাক্টর। নাইট্রোব্যাক্টর। এবং NO3 থেকে যে N2 তৈরি করছে, সেটাকে ডিনাইট্রিফিকেশন বলছি। এখানে দেখতে পাবো সিউডোমোনাস, থায়োব্যাসিলাস, ডিনাইট্রিফিক্যান্স, এগুলোকে আমরা দেখতে পাবো। তো এখানে বলছে কি, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? তাহলে নাইট্রিফিকেশন এই তো, তাহলে এখানে একটা হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। তাহলে এখানে কি দেখবো? প্রথম অপশনটাই রয়েছে নাইট্রোসোমোনাস। তাহলে উত্তর কি হবে? নাইট্রোসোমোনাস। এবার যদি অ্যাজাটোব্যাক্টর বলতো, তাহলে এটা কি হতো? নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। যদি বলতাম সিউডোমোনাস, তাহলে কি করে? ডিনাইট্রিফিকেশন ঘটায়। থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স কি করে? ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর অবশ্যই নাইট্রোসোমোনাস। পরের প্রশ্ন, ex-situ সংরক্ষণের একটি উদাহরণ হলো। তাহলে এবার এখানে কার কথা বলা হচ্ছে? সংরক্ষণের কথা বলা হচ্ছে। কাদের? জীবেদের সংরক্ষণের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই সংরক্ষণকে যদি আমরা ভাগ করি, তো সাধারণত দুটো ভাগে আমরা ভাগ করব। একটাকে বলবো ex-situ আর একটাকে বলবো in-situ। এবার এখানে ex-situ মানে কি? ex-situ মানে হচ্ছে কোনো একটা জীবকে তার পরিবেশ থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সংরক্ষণ। অন্য জায়গায়, অন্য পরিবেশে সংরক্ষণ, বা নিজের পরিবেশে নয়, নিজের পরিবেশে নয়, সে নিজের পরিবেশে থাকছে না। আর ইন সিটুতে কি দেখব? নিজের পরিবেশে থাকে, এখানে নিজের পরিবেশে থাকবে। তাহলে আমরা এখানে একবার লিখছি এক্স সিটু, আর কি, আর হচ্ছে ইন সিটু। তাহলে এক্স সিটুর কিছু উদাহরণ আমরা দেখব, যে একটা হচ্ছে যেমন বোটানিক্যাল গার্ডেন, এরপর যদি আমরা দেখি চিড়িয়াখানা, তারপর বলতে পারি অ্যাকোয়ারিয়াম, এই বোটানিক্যাল গার্ডেনের মতোই আরেকটি আরবোরেটাম, যেখানে কিছু শিক্ষাগত মূল্য আছে সেরকম কিছু উদ্ভিদ, বা আরও অনেক অর্থনৈতিক মূল্য আছে সেরকম উদ্ভিদগুলোকে প্রতিপালন করা হয়, সেটাকে বলছি কি আরবোরেটাম। এবং কি বলতে পারি? ক্রায়ো সংরক্ষণ,
ক্রায়ো শব্দটা কার সাথে যায়? খুব কম উষ্ণতা, ক্রায়ো সংরক্ষণ, অর্থাৎ খুব কম উষ্ণতায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেন ব্যবহার করে যে বিভিন্ন কাদের সংরক্ষণ করা হচ্ছে, যে বিভিন্ন ভ্রূণ, শুক্রাণু, কলা, কোষ, ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করা হচ্ছে, তাকে বলছি ক্রায়ো সংরক্ষণ। তো এগুলো সব এক্সিটু, নিজের পরিবেশে নয়, অন্য জায়গায় সংরক্ষণ করা আছে। আর ইনসিটু বললে আমরা কি বলতে পারি? ন্যাশনাল পার্ক বলতে পারি, বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে পারি, কিংবা স্যাংচুয়ারি বলতে পারি। তো এইগুলো হচ্ছে কি বিভিন্ন ইনসিটু। তাহলে এখানে কি বলছে? এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। না, এটা তো হবে না, তাহলে এটা কি? এটা ইনসিটু। করবেট জাতীয় উদ্যান, জাতীয় উদ্যানে আমরা কি দেখলাম? যে অবশ্যই ইনসিটু। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ কি দেখলাম? ইনসিটু, এটাও হবে না। তো এরপর কি বলা হচ্ছে? ক্রায়ো সংরক্ষণ। অর্থাৎ তাহলে ক্রায়ো সংরক্ষণ কি? খুব কম উষ্ণতায়, অর্থাৎ -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হচ্ছে কাকে? ভ্রূণ, শুক্রাণু, কলা, ডিম্বাণু, কোষ ইত্যাদি অংশকে সংরক্ষণ করা হচ্ছে, তাকে আমরা কি বলছি? ক্রায়ো সংরক্ষণ। পরের প্রশ্ন, জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন। এটা কিসের জন্য হচ্ছে? গ্রিন হাউস গ্যাসের জন্য। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস কোনগুলোকে বলবো? যে গ্যাসগুলো পৃথিবী থেকে ইনফ্রারেডকে ফিরে যেতে না দিয়ে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়িয়ে চলেছে। তো সেরকম প্রধান একটা গ্রিন হাউস গ্যাস কি? CO2। এছাড়া আর আমরা কি একটা জৈবিক গ্রিন হাউস গ্যাস কি? সেটা হচ্ছে CH4। তাহলে এবার কি বলছি? ইউট্রোফিকেশন। এই ইউট্রোফিকেশন মানে হচ্ছে জলে পরিপোষকের পরিমাণ বেড়ে যাওয়া, ফসফেট জাতীয়, বিশেষ করে ফসফেট জাতীয় বিভিন্ন যে রাসায়নিক সার, সেগুলো যত ব্যবহার করা হচ্ছে সেগুলো জলে গিয়ে পড়ছে এবং সেখানে পরিপোষকের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং বেশ প্রচুর অ্যালগি সেখানে জন্মাচ্ছে। সেই ঘটনাকে বলবো ইউট্রোফিকেশন, যেটা অবশ্যই কি ঘটাচ্ছে? জল দূষণ ঘটাচ্ছে। জলের কি বাড়িয়ে দিচ্ছে? BOD, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়িয়ে দিচ্ছে। আর যদি বলি কি কমিয়ে দিচ্ছে, তাহলে ডিজলভ অক্সিজেন কমিয়ে দিচ্ছে। ডিজলভ অক্সিজেনটা কি করে দিচ্ছে? কমিয়ে দিচ্ছে। আর তার ফলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে। অর্থাৎ সেই জলে, সেই জলাশয়ে যে পরিমাণ জীব আছে তাদের অক্সিডাইজড করতে যে পরিমাণ অক্সিজেন লাগবে তাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলছি, অর্থাৎ সেটা বেড়ে যাচ্ছে। আর সেখানে দ্রবীভূত অক্সিজেন অর্থাৎ ডিজলভ অক্সিজেন তার পরিমাণ কমে যাচ্ছে। বধিরতা দেখতেই পাচ্ছি, এটা আমরা কার জন্য হচ্ছে? এটা শব্দ দূষণের জন্য। বঙ্কাইটিস অবশ্যই বায়ু দূষণের কারণে হচ্ছে, যেটা একটা ফুসফুসের একটা রোগ। তাহলে এখানে উত্তর কী হবে? জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হলো। তো সেটা কী হবে? সেটা অবশ্যই সঠিক উত্তর এখানে ইউট্রোফিকেশন। তো আজকে এই যে 15টি MCQ হলো, এটি 2018 সালের যে প্রশ্ন সেখান থেকে নেওয়া। এইভাবে আমরা প্রতি সপ্তাহেই, প্রতি বৃহস্পতিবার এটা আমরা আলোচনা করব। তো দেখা যাক আজকে এর পরে একটা অ্যাক্টিভিটি আছে যেটা তোমরা কমেন্ট বক্সে উত্তর করবে। তো প্রশ্নটা কি? যে ডিএনএর গঠনগত একক হলো ফসফোডাইএস্টার বন্ধন, নিউক্লিওলাস, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। তাহলে কোনটা ডিএনএর গঠনগত একক? তাহলে এর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবে।